তো আমরা জানি যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান বইটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ঠিক একইভাবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান প্রত্যেকটা বইই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি আজকে কথা বলবো অষ্টম অধ্যায় নিয়ে। অষ্টম অধ্যায়ের চ্যাপ্টারের নামটা কি বাবা? রেচনতন্ত্র। তো একটা চ্যাপ্টার তো সব কিছু ইম্পর্টেন্ট না, তো আমি ইম্পর্টেন্ট লাইনগুলো এই জায়গার মধ্যে তুলে ধরছি, এবং এই লাইনগুলো পড়লে এই চ্যাপ্টারটা তোমার সম্পূর্ণ কভার হয়ে যাবে, কেমন? তো প্রথম কথা হচ্ছে রেচনতন্ত্র কি? রেচনতন্ত্র হচ্ছে একটা তন্ত্র বলতে কি বুঝি আমরা? অনেকগুলো অঙ্গের সমষ্টি। যেমন রেচনতন্ত্রের মধ্যে কি কি আছে? দুইটা বৃক্ক আছে। কি আছে? দুইটা বৃক্ক আছে, এবং দুইটা ইউরেটার আছে। এবং এই দুইটা ইউরেটার কোথায় গিয়ে মিলিত হয়েছে? আমাদের মূত্রথলিতে। আর এটা হচ্ছে আমাদের মূত্র নালী। তাইলে আমরা কি কি পাইছি একটা রেচনতন্ত্রের মধ্যে? দুইটি বৃক্ক পাইছি, দুটি ইউরেটার পাইছি, একটা মূত্রথলি আর একটা মূত্র নালী। এইটা হচ্ছে রেচনতন্ত্রে। এখন এই রেচনতন্ত্রের কাজটা কি? নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ আছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এইগুলা সে দেহ থেকে বের করে দেয়। কিসের মাধ্যমে? মূত্রের মাধ্যমে, ঠিক আছে। যেমন কি কি আছে আমাদের রেচনতন্ত্রের মধ্যে? বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। তাদের সংখ্যা কিন্তু লাগবে, আমি দেখাইছি। দুইটা বৃক্কের মধ্যে দুইটা ইউরেটার লাগবে, আর একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী। ঠিক এতটুকু জানতে হইব তোমার। এবং রেচনতন্ত্র, এই যে একটা রেচনতন্ত্র, এই রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কি আসলে? রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে আমাদের বৃক্ক। এইটা একটা এমসিকিউ, বুঝছো? এইটা একটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ। এইগুলো এমসিকিউ তোমাকে বলবে নিচের কোনটি রেচনতন্ত্রের অংশ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বৃক্ক নিয়ে একটু জানবো, বৃক্ক বা কিডনি নিয়ে একটু জানবো। বৃক্কটা দেখতে কেমন? বৃক্কটা দেখতে শিমবিচির মতো। আমরা একটু দেখি, দেখো এটা দেখতে কিসের মতো বাবা? এটা দেখতে শিমবিচির মতো। এটা দেখতে কিসের মতো? শিমবিচির মতো। এটা দেখতে শিমবিচির মতো। তারপর হচ্ছে বাইরের দিকটা হচ্ছে উত্তল, ভেতরের দিকটা হচ্ছে কি? অবতল। দেখো তুমি, উত্তল মানে কি? উঁচু। উত্তল মানে উঁচা, ঠিক আছে। তাইলে তুমি দেখো বাইরের দিকটা কি? উঁচু, আর ভিতরের দিকটা কি? একটু গর্ত। তার মানে এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে কি? উত্তল। এটা হচ্ছে উত্তল। তাহলে বাইরের দিকটা হচ্ছে উত্তল, ভিতরের দিকটা হচ্ছে অবতল। আর এই অবতল অংশের মধ্যে একটা গর্ত জায়গা আছে, এটাকে বলি আমরা হাইলাম। এটাকে আমরা কি বলি? হাইলাম। এই দেখো, এইটা হচ্ছে হাইলাম, এইটা হচ্ছে হাইলাম, এইটা হচ্ছে হাইলাম, এইটা হচ্ছে কি? হাইলাম। এই জায়গা এইটা তো অবতল অংশ, অবতল অংশের মধ্যে একটা গর্ত আছে, এটা হচ্ছে হাইলাম। তো হাইলামের কাজটা কি? হাইলামের কাজটা হচ্ছে তোমার কিছু জিনিস বৃক্কের ভিতরে প্রবেশ করাবে, আর কিছু জিনিস বৃক্কের বাইরে বের হবে। তো ভিতরে কি কি যায়? রেনাল, ভিতরে যায় হচ্ছে রেনাল ধমনী। এটা হচ্ছে ভিতরে প্রবেশ করে, এটা মনে রাখবা। এইভাবে পড়বা যে প্রবেশ করে, প্রবেশ করে। আর কি কি বের হয়ে আসে? রেনাল শিরা এবং ইউরেটার, এই দুইটা কি হয়? বের হয়ে আসে। এই দুইটা বের হয়, এই কথাটা মনে রাখবা। বের হয়, কোনটা বের হয় আর কোনটা প্রবেশ করে, এইটা মাস্ট লাগবে। যে হাইলাম দিয়ে, বৃক্কের হাইলামটা কোথায় থাকে? অবতল অংশের মধ্যে থাকে। তো অবতল অংশের মধ্যে যে থাকে, এটার কাজটা কি? সে রেনাল ধমনীকে কিডনি ভিতরে প্রবেশ করায়, আর বাইরে কি নিয়ে আসে? রেনাল শিরা এবং ইউরেটার, কেমন? ঠিক এতটুকু, ঠিক এতটুকু। এখন দেখো, এই যে বৃক্কের যে আবরণ, বৃক্কের যে আবরণ, এই যে আবরণ, এই আবরণের নামটা কি জানো? ক্যাপসুল। এই আবরণের নামটা কি? ক্যাপসুল। তোমাদের বইয়ে দেওয়া আছে ক্যাপসুল। তো আমি আরেকটি অ্যাড করছি, এটা হচ্ছে টিউনিকা ফাইব্রোসা। টিউনিকা ফাইব্রোসা, দুইটাই মনে রাখবা। এইটা একটু স্ট্যান্ডার্ড, টিউনিকা ফাইব্রোসা যেটা, এটা একটু স্ট্যান্ডার্ড। আর ক্যাপসুলটা হচ্ছে কি? তোমার নর্মাল, এটা, বুঝছো? আচ্ছা, দেন হচ্ছে আমরা এটা পড়ছি না এখনো, আমরা এখন পড়বো। এই যে বাহিরের যে অংশটা বৃক্কের, এই যে বাহিরের অংশটাকে, এই জায়গাগুলোর আমরা কি বলি জানো? এই জায়গাটার আমরা কি বলি? কর্টেক্স। এই জায়গাটাকে বলি আমরা কর্টেক্স, এই জায়গাটাকে বলি আমরা কর্টেক্স। আর ঠিক ভিতরের যে জায়গাটা, ভিতরের যে জায়গাটা, এটাকে বলি আমরা মেডুলা। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা মেডুলা, কেমন? তো আমরা দেখব মেডুলার মধ্যে কি আছে, কর্টেক্সের মধ্যে কি আছে। তো বৃক্কের যে বাহিরের অংশ তাকে বলি আমরা কি? কর্টেক্স। আর বৃক্কের যে ভিতরের অংশ তাকে বলি আমরা মেডুলা। তাইলে মেন জিনিসগুলো তো মেডুলার মধ্যেই আছে, দেখছো? মেডুলার মধ্যেই আছে। তো এখন আমরা দেখব যে মেডুলায় কি কি আছে আসলে। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে মেডুলার মধ্যে 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। দেখে আমরা 8 থেকে 12টা রেনাল পিরামিড কোনগুলা? দেখো, এইগুলো হচ্ছে রেনাল পিরামিড। এই দেখো রেনাল পিরামিড, এইগুলো হচ্ছে রেনাল পিরামিড। এইরকম 8 থেকে 12টা, প্রতিটা কিডনির মধ্যে 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। এটা হচ্ছে রেনাল পেপিলা থাকে। রেনাল পেপিলা, রেনাল পেপিলা হচ্ছে কি জানো? এই যে রেনাল ইয়ার মধ্যে তোমার, রেনাল পিরামিডের মধ্যে এইরকম কিছু দাগ দাগ জিনিস থাকে, এইগুলারে বলে আমরা রেনাল পেপিলা, ঠিক আছে। কী কী থাকে জাস্ট ওইটা জানো তুমি, এতটা ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট। এমসিকিউর মধ্যে এটাই আসে যে রেনাল পিরামিডের সংখ্যা কত। মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, নেফ্রন, এইটা ইম্পর্টেন্ট। নেফ্রন, তো নেফ্রন নিয়ে আমরা আলোচনা করব। নেফ্রন, তো আমরা এই জায়গা থেকে কি পড়ছি? যে এইটা হচ্ছে একটা, একটু রিভিশন দিই আমরা কি কি পড়ছি এখন পর্যন্ত, একটু রিভিশন দিই। প্রথম কথা হচ্ছে এইটা একটা কিডনি,
এটা দেখতে কিসের মতো? শিম বিচির মতো। 2 নাম্বার কথা হচ্ছে এর বাহিরের দিকটা হচ্ছে উত্তল, ভেতরের দিকটা হচ্ছে অবতল। অবতল অংশের মধ্যে একটা জিনিস আছে, এইটারে বলি আমরা হাইলাম। হাইলাম কি? যে দিক দিয়ে রেনাল আর্টারি মানে এই তোমার রেনাল শিরা এবং রেনাল ধমনী এবং ইউরেটার যে দিক দিয়ে বের হয় এবং প্রবেশ করে। বের হয় কি কি? রেনাল শিরা এবং ইউরেটার, ভেতরে প্রবেশ করে কি? রেনাল ধমনী। ঠিক আছে, রেনাল ধমনী। এতটুক পড়াশোনা, ঠিক আছে, এতটুক। আর এই জায়গার মধ্যে দেখো তুমি, এই জায়গার মধ্যে দেখো একটা, এই দেখো হলুদ কালার একটা জিনিস, মোটা ফানেলের মতো দেখতে এই জিনিসটা, এটাকে বলি আমরা কি? রেনাল পেলভিস। রেনাল পেলভিস, এই কথাটা মনে রাখবা যে ফানেল আকৃতির যে একটা অংশ, এটার আমরা কি বলি? এটাকে বলি আমরা পেলভিস। ফানেল আকৃতির যে অংশ, এটার আমরা কি বলি? পেলভিস। কেমন? পেলভিস। আর পেলভিসের পরে যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের ইউরেটার। পেলভিসের পরে যে জায়গাটা, এটাকে আমরা কি বলি? ইউরেটার। পাবো আমরা, আস্তে আস্তে পাবো, সমস্যা না। এখন দেখবো আমরা বৃক্কের কাজ। এখন আমরা কি দেখবো? এই যে বৃক্কটা পড়ছি আমরা, বৃক্কের স্ট্রাকচার দেখলাম, কি কি আছে, তার লেয়ার কি আছে, সব দেখছি আমরা। এখন আমরা দেখবো বৃক্কের কাজ কি। আমরা প্রথমেই পড়ছি রেচনতন্ত্রের কাজটাই কিন্তু বৃক্কের কাজ। রেচনতন্ত্রের কাজটা কি? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সে দেহ থেকে বের করে দেয় বা রক্ত থেকে সে পরিশ্রুত করে বের করে দেয়। তো আমাদের রক্তের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে, ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিনিন থাকে। তো ওইগুলা সে কী করে? দেহ থেকে মূত্রের মাধ্যমে সে বের করে দেয়। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন। ঠিক আছে, এই ক্রিয়েটিনিন দিয়ে কিন্তু আমরা কিডনিটা পরীক্ষা করি। ঠিক আছে, আমরা কিডনিটা পরীক্ষা করি। ঠিক এতটুকু জানলেই হবে। এখন কিডনির আরেকটা কাজ আছে, এটা হচ্ছে কি? সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সে পরিমাণটা সে নিয়ন্ত্রণ করে। তোমার শরীরের মধ্যে সোডিয়াম কতটুকু থাকবে, পটাশিয়াম কতটুকু থাকবে, ক্লোরাইড কতটুকু থাকবে, তার পরিমাণ সে নিয়ন্ত্রণ করে। আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করে, যেহেতু সে রক্ত এবং মূত্র নিয়ে সে কাম করে, তাইলে বলতে পারেন রক্তচাপ সে নিয়ন্ত্রণ করতে। মূত্রের মধ্যে পানি থাকে প্রায় 90 ভাগই পানি মূত্রের মধ্যে। আবার কেউ পানি হিসেবে তোমরা পান কইরো না বাবা, 10 ভাগ এইগুলা থাকে, এইগুলা থাকে 10 ভাগ, বুঝছো? তাইলে কিন্তু আবার যন্ত্রণার মধ্যে পড়বা। তো অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে, এইটা নিয়ে আমরা একটু জানবো, অসুবিধা না। দেখো, তাইলে আমরা কি পড়ছি এই জায়গার মধ্যে? যে বৃক্কের খাঁজটি সে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সে বের করে দেয়। তো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কী কী আছে এটা ইম্পর্টেন্ট। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এই যে ক্রিয়েটিনিনটা আছে, এই ক্রিয়েটিনিন দিয়ে কিন্তু আমাদের কিডনিটা পরীক্ষা করা হয়। কেমন? 2 নাম্বার কথা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের সে কী করে? সে পরিমাণটা নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে কি? সে রক্ত নিয়ে যেহেতু কাজ করে, সে রক্তের পরিমাণও নিয়ন্ত্রণ করে, সে পানির পরিমাণও নিয়ন্ত্রণ করে, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ঠিক এতটুকু মনে রাখবা। এখন অম্ল এবং ক্ষারের ভারসাম্য ব্যাপারটা ভাইয়া বুঝি নাই। আমরা যদি আমিষ জাতীয় খাদ্য খাই, তখন আমাদের মূত্রটা হবে অম্লীয়। আমরা যদি অন্যান্য খাবার খাই, তাহলে আমাদের মূত্রটা হবে ক্ষারীয়। এখন বলবা এই জিনিসটা তো বুঝি নাই, বুঝবা আস্তে আস্তে। দেখো, একটা জিনিস দেখো, এই যে আমাদের আমিষ জাতীয় খাদ্য খাইলে অম্লীয়, মনে রাখবা। অতে আমিষ, অতে অম্লীয়, এই কথাটা মনে রাখবা। আর বাকি সব ক্ষারীয়। আমিষ জাতীয় খাদ্য খাইলে হইব কি? অম্লীয়। আর বাকি সব কিছু খাইলে ক্ষারীয়, যেমন ফলমূল, তরি তরকারি, এইগুলো যদি আমরা খাই তাইলে হইব ক্ষারীয়। ঠিক আছে, এইটা মনে রাখার দরকার নেই, এইটা মনে রাখবা যে অম্লীয়। আমিষ জাতীয় খাদ্য খেলে অম্লীয়, অতে আমিষ, অতে অম্লীয়, তাইলে বাকি সব ক্ষারীয়। ঠিক আছে, এতটুকু। এখন আসো, আমরা প্রতিদিন কতটুকু মূত্র ত্যাগ করি? 1500 মিলিলিটার। আমরা কতটুকু মূত্র ত্যাগ করি? 1500 মিলিলিটার বা 1.5 লিটার, 1.5 লিটার, 1.5 লিটার, এইটা মনে রাখবা। লিটারেও মনে রাখবা, মিলিলিটারেও মনে রাখবা। কেমন? ওকে, এখন দেখি আমরা আমরা পড়ছি যে মূত্রের 90 ভাগই হচ্ছে পানি আর 10 ভাগ হচ্ছে বর্জ্য পদার্থ। কী কী বর্জ্য পদার্থ আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। কেমন? তো এইগুলা যদি বাবা কিডনি আমরা দেহ থেকে বের করতে না পারি, এই যে 10 ভাগ বর্জ্য পদার্থ, তাইলে আমরা কি বলবো? কিডনিটা নষ্ট হয়ে গেছে। একটা জিনিস যদি তোমার কাছে আছে, এই জিনিসটা যদি কাজ না করে, তাইলে তো সে নষ্ট হয়ে গেছে, ঠিক না? এইটাই তো। তাইলে তুমি দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। তো ক্রিয়েটিনিন যদি রক্তের মধ্যে বৃদ্ধি পায়, ক্রিয়েটিনিনের পরিমাণ, তাইলে আমরা কি বলতে পারি? যে কিডনিটা কাজ করতে পারতেছে না, আমাদের মূত্রের সাথে ক্রিয়েটিনিনটা সে বের করতে পারতেছে না, তার মানে কিডনিটা নষ্ট হয়ে গেছে। তার মানে এর জন্য আমরা ক্রিয়েটিনিন টেস্ট দিই, যে ব্লাডের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ কেমন আছে। যদি দেখি ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি আছে, তার মানে কিডনিটা কাজ করতেছে না। আর যদি কিনা নর্মাল আছে, তার মানে কি? কিডনিটা কাজ করতেছে। ঠিক আছে, তো মনে রাখবা এই 10 ভাগ বর্জ্য পদার্থ কী কী? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এবং ক্রিয়েটিনিন দিয়ে কিন্তু আমরা কিডনিটা পরীক্ষা করি। যদি রক্তের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়, তার মানে আমরা বলি কিডনিটা বিকল হয়ে গেছে। কেমন? আচ্ছা, আমরা অনেক সময় দেখি মূত্র একটু হলুদ হয়ে যায়। এখন কেন হলুদ হয়? মূত্রের মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে, এটা হচ্ছে ইউরোক্রুম নামক রঞ্জক পদার্থ। যদি ওই রঞ্জক পদার্থটা মূত্রের মধ্যে উপস্থিত থাকে, তখন আমরা কি বলি? মূত্রটা হলুদ হয়ে গেছে। কেমন? এইটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসি আমরা মূত্রের পিএইচ কত। মূত্রের পিএইচ হচ্ছে, আমরা জানি যে আমরা যখন আমিষ জাতীয় খাদ্য খাই, তখন মূত্রটা হয় অম্লীয়। আর অম্লীয় মানে কি? 7-এর চেয়ে কম।
4.8। আর যখন আমরা অন্যান্য খাবার খাই, তরি তরকারি, ফলমূল, অন্যান্য খাবার খাই, তখন আমাদের মূত্রটা হয় কি ক্ষারীয়, তার মানে 7 থেকে বেশি। তাই আমরা বলতে পারি 4.8 থেকে 7.5। এই কথাটা মনে রাখবা যে আমরা যখন আমিষ জাতীয়, ওতে আমিষ, ওতে অম্লীয়, এই কথাটা মনে রাখবা। তাইলে আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রটা হয় অম্লীয়, আর অন্যান্য খাবার খেলে মূত্রটা হয় ক্ষারীয়। ক্ষারীয় মানে 7 থেকে বেশি, আর অম্লীয় মানে 7 থেকে কম, পিএইচের যে ব্যাপারটা। আচ্ছা, এখন দেখো একটা মজার জিনিস মনে রাখবা এই জায়গা থেকে, যে মূত্রের পিএইচ এবং চোখের পানির পিএইচ কিন্তু একই জিনিস। মূত্রের পিএইচ 4.8 থেকে 7.5, চোখের পানির পিএইচও কিন্তু 4.8 থেকে 7.5, এইটা মনে রাখবা। তো আমরা পুরুষরা তো বুদ্ধিমান, আমরা পুরুষরা বুদ্ধিমান না? তো আমরা কি করি জানো? আমরা যখন কষ্ট পাই তখন আমরা কান্না করি না, আমরা কি করি? আমরা প্রস্রাব করি। কারণ আমরা জানি যে মূত্রর পিএইচ যে কথা, চোখের পানির পিএইচও একই কথা। তো মেয়েরা তো বোকা, যার কারণে তারা চোখের পানি ঝরায়, কিন্তু আমরা কি করি? আমরা প্রস্রাব করি, আমরা কষ্ট পাইলে প্রস্রাব করি, কারণ আমরা জানি যে চোখের পানির পিএইচ এবং মূত্রের পিএইচ একই কথা। এটাই বাস্তব। ওকে, এখন আমরা দেখব নেফ্রন। বৃক্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হচ্ছে নেফ্রন। ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা বৃক্ক কি দিয়ে তৈরি হয়? একটা বৃক্ক নেফ্রন দিয়ে তৈরি হয়। এই দেখো, একটা বৃক্ক অসংখ্য নেফ্রন দিয়ে তৈরি, একটা বৃক্ক অসংখ্য নেফ্রন দিয়ে তৈরি হয়। কেমন? তো আমরা দেখবো এই নেফ্রনটা। তো নেফ্রন, প্রতিটা বৃক্কের মধ্যে কতটা নেফ্রন থাকে বাবা? 10 থেকে 12 লক্ষ। কথাটা লক্ষ্য করবা, প্রতি মানে কি? একটার মধ্যে যদি 10 থেকে 12 লাখ থাকে, তাইলে দুইটার মধ্যে কত থাকবো? 20 থেকে 24। পরীক্ষার প্রশ্নটা লক্ষ্য করবা যে 10 থেকে 12 মানে একটা বৃক্ক বলছে নাকি দুইটা বৃক্ক বলছে। যদি একটা বৃক্ক বলে তখন 10 থেকে 12 লাখ, আর যদি যখন দুইটা বৃক্ক বলবে তখন 20 থেকে 24 লক্ষ। কেমন? আচ্ছা, এই যে বৃক্কের ভিতরেই কিন্তু মূত্রটা তৈরি হয়, বৃক্কের ভিতরে নেফ্রনে মূত্রটা তৈরি হয়। বৃক্কের মধ্যে তো মূত্র তৈরি হয় আমরা এত সময় জানছি, বাট বৃক্কের ভিতরে কোথায় তৈরি হয়? নেফ্রনের মধ্যে। আমরা জানি অসংখ্য নেফ্রন দিয়ে আমাদের বৃক্কটা তৈরি। যেমন তুমি একটা বাসা কল্পনা করো, এই বাসার মধ্যে বাবা, এই বাসার মধ্যে রান্না কোথায় হয়? রান্নাঘরের মধ্যে হয়। ঠিক একইভাবে এটা হচ্ছে একটা বৃক্ক, বৃক্কের নেফ্রনের মধ্যে মূত্রটা তৈরি হয়। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। তো আমরা বলতে পারি একটা বৃক্ক গঠিত হইতে কী লাগে? নেফ্রন লাগে। অসংখ্য নেফ্রনের সমন্বয়ে গঠিত, তার মানে এটা বৃক্কের গঠন। এবং তার কাজ কি? কিডনির কাজ হচ্ছে মূত্র তৈরি করা, যেটা মেনলি নেফ্রনে করে। তাইলে গঠন ও কাজের একক হচ্ছে নেফ্রন। এইটা ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যে বৃক্কের গঠন ও কাজের একক কি? নেফ্রন। ঠিক আছে, ঠিক এইভাবে পড়াশোনা করবা। এখন দেখি নেফ্রন দেখতে কেমন। এখন নেফ্রনের দুইটা অংশ আছে। নেফ্রনের কয়টা অংশ? নেফ্রনের দুইটা অংশ। কি কি আছে আমরা একটু দেখব। দেখো, নেফ্রনের দুইটা অংশ, একটা হচ্ছে তোমার রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে রেনাল টিভিউল। কেমন? একটা হচ্ছে রেনাল কর্পাসল, রেনাল টিভিউল। এখন রেনাল কর্পাসলের মধ্যে আবার কি কি আছে আমরা একটু দেখব। দেখো, আমরা পড়ছি যে রেনাল কর্পাসল আর রেনাল টিবিউল। কয়টি অংশ নেফ্রনের? দুইটা অংশ, রেনাল টিবিউল, রেনাল কর্পাসল। এখন রেনাল টিবিউল, টিবিউল মানে কি? তা টিউব। টিবিউল মানে কি? তা টিউব। টিউব তার মানে কি? দূরবর্তী পেছানো নালিকা, নিকটবর্তী পেছানো নালিকা, হ্যান্ডলুপ। পেছানো নালিকা বলতে কি জানো? পেঁচ দেওয়া আর কি, এই জন্য বলছে পেছানো। তাহলে দূরে যেটা আছে এটা দূরবর্তী, কাছে যেটা আছে এটা কাছে। আর হ্যান্ডিল লুপ, হ্যান্ডিল লুপ হচ্ছে এরকম একটা লুপ গেছে, এটা বলে আমরা হ্যান্ডিল লুপ। এই জায়গার মধ্যে দেখবো আমরা, হ্যাঁ, এই জায়গার মধ্যে আমরা দেখবো। দেখি তো কোনটিকে আমরা দূরবর্তী বলবো, কোনটিকে আমরা নিকটবর্তী বলবো। দেখো, এইটা হচ্ছে বুমান্স ক্যাপসুল। ঠিক আছে, বুমান্স ক্যাপসুল। এই বুমান্স ক্যাপসুলের যে পাশে যেটা আছে এটার বলে আমরা নিকটবর্তী পেছানো নালিকা, দূরে যেটা আছে এটার বলে আমরা প্রান্তীয় পেছানো নালিকা। আর এই যে ডেউ গেছে ওইটারে বলে আমরা কি? হেনরির লুপ। এটাকে আমরা কি বলি? হেনরির লুপ। কেমন? তো এটা বিজ্ঞানী হেনরি আবিষ্কার করছে, যার কারণে এটা আমরা বলি হেনরির লুপ। তাইলে আমরা তিনটা জিনিস পাইছি এই জায়গার মধ্যে, যে বুমান্স ক্যাপসুলের পাশে যেটা আছে এটা হচ্ছে নিকটবর্তী, দূরে যেটা আছে এটা হচ্ছে দূরবর্তী বা প্রান্তীয়, হেনরির লুপ। এইটা হচ্ছে রেনাল টিবিউলের অংশ, রেনাল টিবিউলের অংশ। আর রেনাল কর্পাসলের কি কি অংশ আছে? রেনাল কর্পাসলের অংশ হচ্ছে গ্লুমেরুলাস। দেখো এই জায়গার মধ্যে গ্লুমেরুলাস, আর একটা হচ্ছে কি? বুমান্স ক্যাপসুল। এইটাকে বলি আমরা বুমান্স ক্যাপসুল, এইটাকে বলি আমরা গ্লুমেরুলাস। ঠিক আছে, গ্লুমেরুলাস। আর গ্লুমেরুলাসের কাজটা হচ্ছে ছাঁকনি হিসেবে কাজ করে, ছাঁকনি হিসেবে সে কাজ করে। আচ্ছা, আমরা দেখি এই জায়গার মধ্যে। তো দেখো, রেনাল কর্পাসল, রেনাল টিবুল। রেনাল টিবুল আমরা দেখছি দূরবর্তী, নিকটবর্তী, হ্যান্ড্রি লুপ। আর রেনাল কর্পাসলে আবার দুই প্রকার, একটা হচ্ছে রেনাল বুমান্স ক্যাপসুল, রুমান্স ক্যাপসুল দিচ্ছে, দেখছো অবস্থা? রুমান্স ক্যাপসুল না বাবা, বুমান্স ক্যাপসুল। হ্যাঁ, গ্লুমেরুলাস, হ্যাঁ, রুমান্স ক্যাপসুল। আচ্ছা, গ্লুমেরুলাস যে আছে ওইটার কাজ কি? সে ছাঁকনি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ছাঁকনি হিসেবে কাজ করে, ছাঁকনি হিসেবে সে কাজ করে। এইটা মনে রাখবা। তাইলে আমরা একটা নেফ্রন থেকে কি কি জানলাম?
নেফ্রনের মধ্যে আমাদের প্রতিটা বৃক্কের মধ্যে কয়টা নেফ্রন আছে, সে তার কাজ কি, সে কিডনির মধ্যে কি হিসেবে আছে, সে গঠন এবং কাজের একক হিসেবে আছে, নেফ্রনটা দেখতে কেমন, এর মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রেনাল টিবিউল, রেনাল কর্পাসল। তো রেনাল টিবিউলের মধ্যে কি কি আছে, দূরবর্তী, নিকটবর্তী, হেনরি লুপ। রেনাল কর্পাসলের মধ্যে কি কি আছে, রুমান্স ক্যাপসুল না বাবা, বুমান্স ক্যাপসুল আর গ্লুমেরুলাস, ঠিক আছে। তো বুমান্স ক্যাপসুল কোনটা, বুমান্স ক্যাপসুল হচ্ছে এইটা, হচ্ছে বুমান্স ক্যাপসুল। আর গ্লুমেরুলাস হচ্ছে এইটা, ঠিক আছে, গ্লুমেরুলাস হচ্ছে এইটা। আচ্ছা, এখন দেখো আমরা কিডনির রোগ সমূহ আমরা পড়ছি, এগুলো অনেক, এতক্ষণ এগুলাই পড়ছি, যে রক্তে যদি ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায় তখন আমরা বলবো কিডনিটা বিকল হয়ে গেছে। আরও অনেক কারণ আছে, নেফ্রাইটিস, আমরা জানি যে কোনো কিছুর প্রদাহ মানে টাইটিস, নেফ্রাইটিস, মেনিনজাইটিস। নেফ্রাইটিস মানে কি, নেফ্রনের প্রদাহ, আর নেফ্রনের প্রদাহ মানে বৃক্কের প্রদাহ। তো নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের কারণে কিন্তু বৃক্কটা বিকল হইতে পারে। তো বৃক্ক তো বিকল হইতেই পারে। তো বৃক্ক বিকল হলে তোমরা করবা কি, করার অনেক কিছু আছে, ডায়ালাইসিস করতে পারবা, বৃক্ক প্রতিস্থাপন করতে পারবা। তো ডায়ালাইসিসটা ভালো, প্রতিস্থাপনটা একটু ব্যয়বহুল চিকিৎসা। তো দেখো তুমি ডায়ালাইসিস কিভাবে করা হয়। ডায়ালাইসিস হচ্ছে কি, একটা মেশিন থাকবে তোমার সামনে, তোমার হাত বা যে কোনো জায়গার মধ্যে একটা ধমনী প্রবেশ করাবে, যা তোমার শরীরের ভিতরে রক্তটা প্রবেশ করাবে, আর শিরার মাধ্যমে দেহ থেকে রক্তটা ওই মেশিনের মধ্যে আসবে। ওই মেশিনের মধ্যে আছে কিডনির কাজটা কি, যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, রক্ত থেকে যে বর্জ্য পদার্থগুলো আছে ওইগুলো সে পরিশোধন করবে। ঠিক একইভাবে ডায়ালিসিসের কাজটা হচ্ছে এইটা, ওই মেশিনের মধ্যে তোমার শরীরে রক্তগুলো আসবে, আইসা ওই মেশিনটা কী করবে, তোমার শরীরে যে রক্তের মধ্যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো সে পরিশোধন করবে, করার পরে সে ধমনির মাধ্যমে তোমার দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিবে, আর শিরার মাধ্যমে ওই মেশিনের মধ্যে আসবে। যেমন এই জায়গার মধ্যে একটা মেশিন আছে, আর এটা মনে করো তোমার হাত। তো ওই মেশিনের মধ্যে শিরার মাধ্যমে তোমার রক্তটা এই মেশিনের মধ্যে আসবে, আর ধমনির মাধ্যমে তোমার দেহের ভিতরে যাবে। এটা হচ্ছে ডায়ালাইসিস। আর প্রতিস্থাপন কয়ভাবে করা হয়, দুইভাবে করা হয়। জাস্ট এইটাই মনে রাখবা যে প্রতিস্থাপন কয়ভাবে করা হয়, দুইভাবে করা হয়। তো প্রতিস্থাপন করতে হইলে মেইনলি তোমার নিকট আত্মীয় স্বজন লাগে, টিস্যু ম্যাচ করতে হয়, ব্লাড গ্রুপ, বিভিন্ন ধরনের ব্যাপার আছে এই জায়গার মধ্যে। তো প্রতিস্থাপন হচ্ছে একটা ব্যয়বহুল, বিরাট ব্যয়বহুল চিকিৎসা, ঠিক আছে। তো এতটুক জানলেই হয়ে গেছে, প্রতিস্থাপন নিয়ে তেমন কোনো প্রশ্ন আসে না, যদি আসে তো এইটাই আসে, ঠিক আছে। ডায়ালাইসিস নিয়ে আসতে পারে যে ধমনী মানে কিসের মাধ্যমে তোমার দেহের ভিতরে রক্তটা দেওয়া হয়, কিসের থেকে বের হয়ে আসে, আবার কেন তোমার কিডনিটা বিকল হয়, ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পাইলে কিডনিটা বিকল হইতে পারে। ঠিক একইভাবে নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের কারণে কিডনি বিকল হইতে পারে, ঠিক আছে। আজকে অষ্টম অধ্যায় নিয়ে ঠিক এতটুকু পড়াশোনা। তোমরা জানো আমার কোচিংয়ের নামটা কি, আমার নামটা কি, আমার নাম্বার তোমরা সবাই জানো। তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বাইরে এই নাম্বারে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যা ইচ্ছা তোমার মেসেঞ্জার, যা ইচ্ছা তুমি আমারে নক করবা, কেমন। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এসএসসির যে জীববিজ্ঞান বইটা আছে ওই বইয়ের যে রেচনতন্ত্র একটা চ্যাপ্টার, অষ্টম অধ্যায়, ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সব লাইন আমরা ভালোভাবে বুঝে বুঝে পড়ছি, এবং সিরিয়ালি বইয়ের ভিতরে অনেক ছড়ানো ছিটানো আছে, ওই ছড়ানো ছিটানো লাইনগুলো আমি একসাথে করে তোমাদের পিডিএফের মধ্যে যোগ করছি এবং সিরিয়ালি যোগ করছি, কেমন। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। ক্লাসটা কেমন লাগছে বাইরে জানাইবা।